কয়েকদিন বেকার বসে থাকবার পর চাকরি পেলাম, কিন্তু চাকরি যেখানে পেলাম সে এক ভীষণ জায়গা। সহজে সেখানে বড় একটা কেউ যায় না। আমার আগে যারা গেছেন সকলেই মরেছেন, এবং সে এক আশ্চর্য মৃত্যু। রোগ নেই, ব্যাধি নেই, সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন। সকালে দেখা গেছে তিনি আর উঠছেন না, বিছানাতেই মরে আছেন। মুখের চেহারা হয়ে গেছে কিম্ভূত কিমাকার বিশ্রী। মনে হয় যেন মরবার সময় তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু কেন ভয় পেয়েছিলেন, কিসের ভয় পেয়েছিলেন, তখন আর কে বলবে? তবে আমার মধ্যে কিন্তু ছেলেবেলা থেকে ভয় বস্তুটা নেই, তাই একটুখানি ভরসা হলো। ভাবলাম চোর ডাকাত যদি খুন করেই দিয়ে যায় তাহলে কথা আলাদা, তাছাড়া আর কিছুর ভয় আমি করি না। যাই হোক, মরবো, অর্থাভাবে যদি মরি তার থেকে এই মরা ঢের ভালো। চাকরি নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যে। একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট্ট একটি ব্রাঞ্চ লাইনের ট্রেনে চললাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরই আকাশে চাঁদ উঠেছে। শরৎকালের নীল নির্মল আকাশ। এই সুন্দর জ্যোৎস্নালোকে ছোট্ট ছোট্ট গ্রাম, সবুজ ধানের ক্ষেত, মাঠ, গাছপালার মাঝখান দিয়ে ছোট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের নিয়ে এগিয়ে চলেছে। দূরে দূরে একটি করে স্টেশন, লোকজনের তেমন কোলাহল নেই। স্টেশনে টিম টিম করে দু একটি কেরোসিনের বাতি জ্বলছে। জানালায় হাত রেখে বাইরের পানে তাকিয়েছিলাম। বাহিরের চারিদিকটা কি অপূর্বই না লাগছে। গাড়ি আমাদের কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম যখন ভাঙল, যে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন তারা কখন নেমে গেছে কিছুই বুঝতেই পারিনি। পিছনে কার একটা পায়ের শব্দ হতেই আমি ফিরে দেখলাম আপাতমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। সেরকম লম্বা মানুষ আমি খুব কমই দেখেছি। কাছে আসতেই আমি তার মুখের পানে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। দেখে তো সাধারণ মানুষের মতো মনেই হয় না, ঠিক যেন ছাগলের মতো। এক একটা পাঠার যেমন দাড়ি থাকে ঠিক তেমনই দাড়ি তার, আর মুখের ওপর অস্বাভাবিক রকম উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদি বা একটু ছিল, লোকটাকে দেখার পর সবই চলে গেল। কারোর মুখে কোনোই কথা নেই। শেষে তিনিই আমাকে বললেন, কোথায় যাওয়া হবে? ও, গলার আওয়াজও না তেমনই, মনে হয় যেন হাড়ির ভেতর থেকে বেরোচ্ছে। আমি তাকে বললাম, শালবনি। তিনি বললেন, চলুন আমিও যাব। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তা আপনি কি শালবনিতেই থাকেন? তিনি ঘাড় নেড়ে না বললেন। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞাসা করার আমার আর সাহস হলো না। তাকে বললাম, তা ওই সিমসাম কোম্পানি যে লোহার কারখানা তৈরি হচ্ছে স্টেশন থেকে সেটা কত দূরে? বেশি দূরে নয়, কাছেই। আমি বললাম, আচ্ছা, তা বলতে পারেন মশাই, শুনেছি নাকি ৩-৪ জন লোক সেখানে মারা গেছে। কেন মারা গেছে জানেন আপনি? তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন।
কোনো জবাবই পেলাম না। ভাবলুম সর্বনাশ, তবে কি এইখান থেকে সঙ্গ নিলেন নাকি? আমি শালবনী স্টেশন আর কত দূরে সে কথাই ভাবতে লাগলাম। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এলো। ভদ্রলোক এতক্ষণ পরে আমার মুখের দিকে ফিরলেন, তারপর বললেন, কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? আমি বললাম, হ্যাঁ মশাই, কি আর করব, সংসারও তো চালাতে হয়। তিনি বললেন, যদি মারা যান? এ কথা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু তার মুখ থেকে হঠাৎ এই কথাটা শোনা মাত্র বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। তাকে বললাম, আর মশাই, না খেতে পেয়ে এমনিতেও মারা যাবো যে। তিনি জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে কটি আপনার? আগে 3টি, 2টি ছেলে 1টি মেয়ে। তা সংসারে আর কে কে আছেন? বুড়ো বাবা মা, পিসি মাসি, ভাগ্নি ভাগ্নি, পৌষ্যের আর অন্ত নেই মশাই। বলে তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন, দেখেই বললেন, হ্যাঁ, বুড়ো মা বাপকে খেতে দেওয়াই ভালো, আজকাল অনেকে দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমন পাজি ছেলে। এইটুকু বলি তিনি উঠে দাঁড়ালেন, বললেন, স্টেশন চলে এসেছে। গাড়ি কিন্তু তখনও থামেনি। তার জীবনের গল্পটা শোনার কৌতূহল হলো আমার। বললাম, বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করলাম। বললাম, খান। ভাবলাম তাতেও যদি বসে আর তার গল্পটা বলে, কিন্তু তিনি শুধু হাত বাড়িয়ে নিলেন মাত্র, দেশলাইও চালালেন না আর বিড়িও ধরালেন না। গাড়ি স্টেশনে পৌঁছালেন, দরজা খুলে নেমে পড়লেন তিনি। যাবার সময় একটা নমস্কার করে বিদায় দেওয়া তো দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দিয়ে গেলেন না। তখন আমি তার পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। তিনি ঠিক কোন দিকে যান দেখবার জন্য নয়, আমাকে সঙ্গে নিয়ে যাবার জন্য কারখানা থেকে লোক আসার কথা আছে। কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এসে দেখি গাড়ি তখনও প্ল্যাটফর্মে পৌঁছয়নি, তখনও গাড়িখানা ধীরে ধীরে চলেছে। আমি ভাবলাম, লোকটাকে তাহলে টিকিট করেনি, তার জন্য হয়তো তাড়াতাড়ি নেমে গেল। কিন্তু চারিদিকে তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না। এরই মধ্যে সে গেলই বা কোথায়? তাকে দেখার পর মানুষ বলে তো মোটেই মনে হয়নি। আর এই ঘটনার পর তো আরোই সন্দেহ বেড়ে গেল। আমার বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একে আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা, তাই আবার পৌঁছাতে না পৌঁছাতে এই অভিজ্ঞতা। পেটে তাই চাকরি করতে এসে কি অকালে মরব? কারখানা থেকে 2 জন গুর্খা চাবড়াসি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিকে চেয়ে দেখলাম, যতদূর দৃষ্টি চাই আর কি, শুধু শালিরই জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। আর একটা জিনিসও দেখলাম, ট্রেনের লাইন এখানে এসেই থেমেছে, আগে লক্ষ্য করিনি। ট্রেনখানার 2 দিকে 2টো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা সম্মুখে একটা পেছনে। চারিদিকটা নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। এ পাশে ছোট্ট একটি স্টেশন, আর ঠিক ও পাশেই আমাদের কারখানা। কারখানা হতে তখনও অনেক দেরি। প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি এসে পৌঁছেছে সেখানে। আর কারখানার এক পাশে আমাদের থাকবার জন্য টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর তৈরি হয়েছে। শুনলাম ওই টিনের ঘরেই
আমার আগে যারা এসেছেন তাদের জীবন লীলায় অবসান হয়ে গিয়েছে, তবু সে রাত্রির মতো আমাকে সেখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতিতে ব্রাহ্মণ, আমার জন্য সে রান্না করে রেখেছিল। ঠিক হলো, নিজের হাতে রান্না আমায় করে খেতে হবে না, সেই রোজ আমার জন্য রান্না করে দেবে। সেদিন রাত্রে তাকে আর আমি ছাড়লাম না। খাওয়া দাওয়ার পর সে আমার কাছেই ছোট্ট একটি বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। কাছাকাছি কোন একটা গ্রামে তার বাড়ি, নাম তার যতীন। প্রথমে সেই আমাকে জিজ্ঞাসা করল, "আ, আপনি ব্রাহ্মণ?" আমি বললাম, "হ্যাঁ।" বাস, তাহলে আপনার আর কি ভয়?" আমি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, "ব্যাপার কি বলো দেখি যতীন?" যতীন আমাকে বলল, আগে যারা মরেছে তাদেরকে তো ভূতেই মেরেছে কিনা, গেছো ভূতে। ভূত কখনো বামুনকে মারে না, ওরা বামুনকেও ছিল না কিনা। তা যতীন, বামুনকে যে মারবে না তুমি কেমন করে জানলে? যতীন তখন একটু হেসে আমাকে বলল, বলেন কি, আপনার গায়ে যে পৈতে রয়েছে, এই পৈতে দিয়ে যদি গায়ত্রী জপ করে দেন তো ভূতের বাবার সাধ্যি আছে নাকি আপনার কাছে আসার? বিশ্বাস না হলে দেখুন নি, আমার কাছে তো কোনোদিনও কেউ আসেইনি। ব্যাপারটা সত্যই রহস্যজনক, কিছুই বুঝবার উপায় নেই। কাজে সকালে তাড়াতাড়ি উঠে বাইরে বেরিয়ে এলাম। তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূব দিকে সবুজ বনের মাথার উপর আকাশটা লাল হয়ে উঠেছে। সকালে ভালো করে দেখলাম, জায়গাটা সত্যি বড় চমৎকার। আমায় বাইরে বেরিয়ে আসতে দেখেই গুর্খা চাবরাশি দুইজন লোক আমাকে সেলাম জানালো। জিজ্ঞাসা করলো কাজ আরম্ভ হবে কিনা, যদি হয় তাহলে আশেপাশের গ্রাম থেকে লোক ডাকতে যাবে। তাদেরকে আমি বললাম, হ্যাঁ অবশ্যই যাও, তোমরা লোক নিয়ে এসো, কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গল কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হয় হেড অফিসে জানাতে হবে, আর না হয় এখানকার জংশন স্টেশনে কোম্পানির যে চুনির কারখানা আছে সেখানে জানালেই তারা তখনই টাকা পাঠিয়ে দেবে। আমার উপর হুকুম আছে, 1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। কাজেই তাদেরকে আমি বলেই দিলাম, লোক তোমরা যত বেশি পারো নিয়ে এসো। তারা আমার কথা মতো লোক আনতেও চলে গেল। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।